রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার ফার্স্ট সামেটিভ 2025 পরীক্ষার জন্য আমরা প্রথম যে দুটো স্কুল আছে দেখো, আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এবং নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুল, এই দুটো স্কুল আমরা সলভ করব। দুটো একসঙ্গে দেয়া আছে, খুব ভালো করে দেখে নাও। আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হলো গণিত। সম্পূর্ণ ব্যাখ্যা করব। ক্লাস 7-এর প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলছি, তোমরা ভিডিও দেখো, কেমন লাগছে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। চলে এসো আজকে আমাদের অঙ্কের সেটের প্রথম যে প্রশ্ন দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলছে। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলছে। 2.25 টাকা এবং 9 টাকার কত পার্সেন্ট, এটা বলতেও দেখে নাও। 2.25 by 9 into 100% হবে। গুণ করে দাও, 225 by 9 হবে। এটা ভাগ করলে আমরা বলবো 25%। তাহলে কি করবে দেখে নাও। তাহলে প্রথম উত্তরটা আমরা পেয়ে গেলাম, তাহলে অপশান এ। তাহলে দেখে নাও, তাহলে সঠিক উত্তর কোনটা হবে, আমরা অপশান এ বলবো। দেখে নাও ভালো করে। তারপরে দেখে নাও, বলা আছে ফাঁকা ঘরটি পূরণ করতে বলছে। এখানে দেখো কত গুণ করলে এটা শূন্য হবে, কত গুণ করলে শূন্য হবে। দেখে নাও, আমি যদি এখানে 9 গুণ করি, 9 গুণ করলে কিন্তু শূন্য হবে। কিন্তু এটা কিভাবে হবে দেখে নাও, আমরা দুয়ের প্ল্যান করছি। দেখে নাও, আমি ধরে নিচ্ছি ফাঁকা ঘরটাতে এক্স বসবে। তাহলে এক্সের দেখো সঙ্গে দেখো -1 গুণ করতে হবে। তাহলে -1 গুণ করলো +9 সমান 0। দেখে নাও, এখানে এক্স ধরেছি, এক্সের সঙ্গে -1 গুণ করেছি, +9 সমান 0। তাহলে আমরা বলবো -x সমান -x + 9 = 0, এটা আমরা বলবো। তো এখান থেকে আমরা বলবো -x সমানের ডান দিয়ে গেলে সাইনটা চেঞ্জ হয়, প্লাস ছিল মাইনাস হলো। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে x এর মান 9। তাহলে ফাঁকা ঘরে কি বসবে, অবশ্যই আমরা বলবো ফাঁকা ঘরটাতে 9 বসবে। তারপর দেখো তিনেরটা, দেখে নাও তিনেরটা 6⁻7 এর ঘাত এবং নিধান কত। দেখে নাও ঘাত, দেখে নাও তিনেরটা 6⁻7 এর ঘাত। দেখে নাও ঘাত মানে এই পাওয়ারটা, তাহলে ঘাত হলো 7। আর নিধান মানে এই 6টা, তাহলে নিধান মানে 6। কিভাবে বুঝবে মনে রাখবে, ধরো মনে রাখবে পাওয়ারে যেটা থাকবে সেটা ঘাত বলা হয়। পাওয়ারে যেটা থাকবে সেটা ঘাত, আর পাওয়ারটা যার ওপরে থাকবে সেটাকে আমরা নিধান বলবো, বা ইংলিশে এটাকে পাওয়ার বলে, এটাকে আমরা বেস বলবো।
তারপরে দেখো 3-এরটায় চলে এসো, 16 × 16 × 16, একে 2-এর ঘাতের আকারে প্রকাশ করতে বলছে। চলে এসো 4-এরটায়, 16 × 16 × 16, তাহলে 16 দেখে নাও, 16টাকে আমরা ভাঙছি 2, 8, 2, 4, 2, 2, তাহলে 16 মানে দেখো 2^4, 1, 2, 3, 4, 4টে, 2^4 × 2^4 × 2^4, সূচকের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাই 2^4 + 4 + 4, তাহলে আমরা বলবো 2^12। তাহলে এটা 4 অঙ্কটা হয়ে গেল। চলে এসো আমাদের 5-এর অঙ্কটায়। এটা বলা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে 5-এরটা। 15PQ = 21Q, তাহলে এখান থেকে আমরা কি বলবো, তাহলে 15PQ / 21Q, তাহলে কিউ কেটে গেল, 5 3 দিয়ে কাটো, 3 5, 3 দিয়ে 3 7। এবার দেখো ওপরে দেখো 5P আছে, 5P, আর নিচে দেখো 7 আছে, তাহলে 5P = 7 আমরা বলবো, 5P = 7। এখানে বলা আছে XYZ ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে কোনটা হবে সেটা বলতে বলছে। এটা অবশ্যই মনে রাখবে, XYZ যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে সূত্রটা হলো y² = xz। তাহলে মনে রাখবে যে XYZ যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা বলবো y² = xz, অপশন বি বলবে। তারপরে চলে এসো, এই সংখ্যামালার x² এর সহগ কত, দেখে নাও। x² এর সহগ, এই সংখ্যামালা x² এর সহগ দেখে নাও। x² একটু সাজিয়ে নিই, দেখে নাও, একটু সাজিয়ে নিই। 5 - 6y² x² + 6xy, তাহলে দেখে নাও এই সংখ্যামালার x² এর সহগ, x² এর সহগ দেখে নাও। তাহলে x² এর সহগ দেখো -6y², তাহলে আমরা বলবো -6y²। সহগ মানে ধরো একটু বুঝে নাও সহগটা কি। ধরো এখানে 2x² + 2x, এখানে তাহলে কি হবে, তাহলে এখানে x² এর সহগ 2 হবে, এখানে x এর সহগ 2 হবে। ঠিক একইভাবে এখানে দেখে নাও, x² এর সহগ এর আগে কি আছে, -6 হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে -6y²। তারপরে দেখে নাও এই অঙ্কটা, বিএসি এবং এবিসি এর অনুপাত কত। তাহলে বিএসি = এবিসি, দেখে নাও। বিএসি মানে দেখো 50 ডিগ্রি, আর এবিসি মানে বিএসি 50 ডিগ্রি, তাহলে বিএসির জায়গায় 50 ডিগ্রি বসানো হলো। এবার দেখো এবিসি, এটা দেখো যোগ করো, এটা যোগ করলে দুটো যোগ করো, যোগ করলে আবার 110 হচ্ছে, তাহলে এবিসি কত হবে, 180 থেকে 110 বাদ দিলে 70, তাহলে আমরা কত বলবো, এটা ইস্টু বলবো 70 ডিগ্রি বলবো, তাহলে আমরা কত বলবো, তাহলে 5:7 বলবো। তাহলে এবিসি বার করার নিয়ম, এবিসি সমান 180 থেকে বাদ যাবে 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটা বাদ যাবে, এটা করলে কত হবে, এটা করলে আমরা 70 ডিগ্রি বলবো। তাহলে 50 ডিগ্রি ইস্টু 70 ডিগ্রি, তাহলে 5:7।
দাগের অঙ্ক চলে এসো। দেখো 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে দেখে নাও। কিগ্রা স্টেনলেস স্টিল কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে লাগে 750 গ্রাম। কত লাগে? 750 গ্রাম। 750 গ্রাম মানে আমরা বলবো 720 গ্রাম। 720 বাই 1000 এত কেজি। তাহলে 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে 720 বাই 1000 কেজি। 1 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে 720 বাই 1000 ইন্টু 6। আর দেখো কোশ্চেনে বলা আছে 11 কিগ্রা। 11 কিগ্রা স্টেনলেস স্টিল। তাহলে আমরা কত লিখবো? 11 লিখবো। 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে সেটা 720 ইন্টু 11 বাই 1000 ইন্টু 6। এটা কাটাকুটি করলাম, এখানে এটা 12 হবে। তাহলে এটা দেখো গুণ করলে যেটা আসছে 132 আসবে। 132 বাই 100 এটা একক হবে কেজি। তাহলে আমরা এখান থেকে বলবো তাহলে 1.32 কেজি। আমরা এখানেও উত্তর রাখতে পারি। আমরা এখানে উত্তর দিয়ে রেখে দিই, অসুবিধে নেই। তাহলে এবার এখানে কেন 1.32 কেজি, এটা মানে আমরা লিখব 1 কেজি 320 গ্রাম। আমরা এভাবেও লিখতে পারি। তাহলে 1.32 কেজি বা এটাকে ভেঙে লিখলে 1 কেজি 320 গ্রাম এটাও লেখা যায়। তাহলে 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে 720 গ্রাম। 1 কত, 11 কত। এবার এটা গুণ করা হলো, গুণ করে দেখো 132 বাই 100। 100 নিচে 100 আছে, ডান দিক থেকে 2 ঘর দশমিক সরবে। দেখো 2 ঘর সরিয়ে দিলাম, 1.32 কেজি। এখানে উত্তর রেখে দেবে। যদি কেজি গ্রামে সেপারেট করো তাহলে এটা হলো কেজি। আর এইটাকে আমরা 1000 দিয়ে গুণ করলে তাহলে কি পেয়ে যাব? সেটা গ্রাম পেয়ে যাব। তাহলে 1 কেজি 320 গ্রাম। তোমার শ্রেণীতে আজ 30% ছাত্রী এসেছে। তোমার শ্রেণীর মোট ছাত্রীর সংখ্যা 60 জন হলে কতজন ছাত্রী উপস্থিত রয়েছে? তাহলে দেখে নাও 100 জন। তাহলে ওই কি নেমে করছি, 100 জন ছাত্রীর মধ্যে উপস্থিত ছিল 30%, মানে 30 জন। আর একজন ছাত্রীর মধ্যে উপস্থিত ছিল, এটা 30 বাই 100 বলবো। আর কত বলা আছে, সেটা হলো 60 জন। 60 জন। 30 ইন্টু 60 বাই 100। এটা কাটাকুটি করলে এটা আমরা বলবো
18 জন। তাহলে দেখে নাও, 100 জন ছাত্রীর মধ্যে উপস্থিত ছিল 30 জন, একে কত, 60 কত করলে এটা 18 জন। তিনেরটায় মিলন একটি পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষায় 10টি অঙ্ক ছিল। পরীক্ষাটিতে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নাম্বার এবং প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নাম্বার পাবে। মিলন 6টি প্রশ্নের উত্তর ঠিক করেছে এবং 4টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। তাহলে মিলন কত নাম্বার পেয়েছে দেখে নাও। তাহলে একটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর। তাহলে কটা ঠিক উত্তর? 6টি। তাহলে 6টি ঠিক উত্তরের জন্য 5 × 6, তাহলে 5 × 6 30 নম্বর। তাহলে একটা ঠিক উত্তরের জন্য 5 নম্বর, 6টা হলো 5 × 30 নম্বর। আর একটি ভুল উত্তরের জন্য -2 নম্বর। তাহলে 4টি ভুল উত্তরের জন্য -2 × 4, এটা করলে হবে -8 নম্বর। দেখে নাও। তাহলে একটা ঠিক উত্তরে 5 নম্বর, 6টা ভুল উত্তরের জন্য 5 × 30 নম্বর। একটা ঠিক উত্তরের জন্য 5 নম্বর, 6টা ঠিক উত্তরের জন্য 5 × 30 নম্বর। একটা ভুল উত্তরের জন্য -2, 4টে ভুল উত্তরের জন্য -8 হলো। তাহলে কত নম্বর পেয়েছে? তাহলে এটা পাওয়া উচিত ছিল, কিন্তু মাইনাস হওয়ার জন্য -8 বাদ যাবে। তাহলে আমরা বলবো অতএব মিলন কত নম্বর পেয়েছে? 30 থেকে 8 বাদ যাবে, 30 - 8 = 22 নম্বর পেয়েছে। দেখে নাও। তাহলে মিলন তাহলে 30 - 8 = তাহলে 22 নম্বর পেয়েছে। দেখে নাও 4এরটা তোমরা দেখে নাও। নিচের অনুপাতগুলি মিশ্র অনুপাত নির্ণয় করতে বলেছে। মিশ্র অনুপাতকে গুরু অনুপাত, লঘু অনুপাত এবং সমানুপাতকে লিখতে বলেছে। দেখে নাও। তাহলে মিশ্র অনুপাত কি করে হবে? মনে রাখতে, মিশ্র অনুপাত বার করার নিয়ম হলো, এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা প্রথম, এটা দ্বিতীয়। তাহলে প্রত্যেকের প্রথম পদ গুণ করব, গুণ করে ইস্টু দেবো এবং দ্বিতীয় পদ গুণ করব। তাহলে মিশ্র অনুপাত বার করার নিয়ম তোমরা মনে রাখবে, প্রত্যেক অনুপাতের প্রথম পদগুলো গুণ করব, মাঝখানে ইস্টু দেবো, দ্বিতীয় যে পদগুলো আছে সেগুলো গুণ করব, গুণ করলে উত্তর পাবো। এবারে মনে রাখবে যে গুরু অনুপাত যখন হবে, যখন প্রথম পদটা বড় হবে। লঘু অনুপাত তখন হবে যখন ওই প্রথম পদটা ছোট হবে। সমানুপাত বা সাম্য অনুপাত হবে যখন সমান হবে। দেখে নাও কোনটা আসছে, দেখে নাও। অনুপাত মিশ্র অনুপাত সমান, তাহলে 8 × 3 × 26 ইস্টু 6 × 6 × 13। তাহলে 8 × 3 × 26 বাই 6 × 6 × 13। এটা কাটাকুটি করলে দেখো, এটা 2 হচ্ছে, এটা কাটলে 4 হচ্ছে, এটা 13 দিয়ে দেখো 13 2 হচ্ছে, এটা 13 2, এটা কাটলে দেখো কত হচ্ছে, 3 হচ্ছে। দেখে নাও।
তাহলে দেখো কাটাকুটি করলে আসছে 4/3। দেখে নাও 4/3, তাহলে মিশ্র অনুপাত হলো আমরা বলবো 4:3। তাহলে দেখো প্রথম পদটা বড়, দেখো 4টা 3-এর থেকে বড়, প্রথম পদ বড়, এটা কোন অনুপাত? এটা অবশ্যই আমরা বলবো গুরু অনুপাত। হয়ে গেল। তাহলে মিশ্র অনুপাত 4:3 আর এই অনুপাত হলো গুরু অনুপাত। দেখো 5-এরটা, 3টি সংখ্যা ক্রমিক সংখ্যার সমানুপাতে আছে, প্রথম এবং তৃতীয় বলা আছে, তাহলে মধ্য সমানুপাতে কি হবে? খুব ভালো দেখে নাও। 5-এরটা তাহলে মধ্য সমানুপাতি বার করার নিয়ম হলো সমান দেবো, প্লাস মাইনাস দেবো, রুট ওভার। রুটের মধ্যে আমরা কি লিখবো? প্রথম পদ ইন্টু তৃতীয় পদ। এখানে লিখবো প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, তাহলে প্লাস মাইনাস প্রথম রাশি কত? প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি, প্রথম রাশি ইন্টু এটা আমরা কত বলবো? তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি দেওয়া আছে কত? তাহলে সূত্র হলো প্লাস মাইনাস রুট ওভার প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি 8 দেওয়া আছে, আর তৃতীয় রাশি কত দেওয়া আছে? 4.5 দেওয়া আছে। তো এটা গুণ করলে দেখো কত আসবে? এটা গুণ করলে আমরা বলবো প্লাস মাইনাস 36 আসবে। তো এটা প্লাস মাইনাস 6 বলবো। তাহলে আমরা মধ্য সমানুপাতি পেয়ে গেলাম প্লাস মাইনাস 6। তাহলে মধ্য সমানুপাতি বার করার নিয়ম হলো রুট দিয়ে প্রথম রাশি তৃতীয় রাশি, প্রথম রাশি তৃতীয় রাশি মান বসিয়েছি, গুণ করেছি, 36 হয়েছে, 36 মানে 6 হবে, তাহলে প্লাস মাইনাস 6। তারপর দেখে নাও, খুব ভালো একটি মালায় 45টি জবা, 60টি গাঁদা ফুল রয়েছে। মালায় আরও 5টি জবা ফুল যোগ করলে জবা এবং গাঁদা ফুলের অনুপাত কত হবে? তাহলে আগে 45টা ছিল, তাহলে মালাটিতে জবা ফুল আছে, জবা ফুল ছিল 45 প্লাস 5, তাহলে কত? 50টি, যোগ করলে 50টি। মালাটিতে গাঁদা ফুল আছে, সেটা হলো 60টি। তাহলে জবা ফুল আছে 50টা, গাঁদা ফুল আছে 60টা। তাহলে জবা ফুল ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত, তাহলে জবা ফুল আছে 50টি, গাঁদা ফুল 60টি, তাহলে 5:6। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম কত? 5:6। মালাটিতে আগে ছিল 45টা জবা ফুল, তার সঙ্গে আরও 5টা যোগ করা হয়েছে, 45 প্লাস 5 মানে 50টা, গাঁদা ফুলের 60টা। তাহলে জবা ফুল ও গাঁদা ফুলের অনুপাত হলো 50:60। তাহলে 0 কেটে গেল, তাহলে 5:6। 3-এর দাগের অঙ্ক চলে এসো, দেখে নাও 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্ক চলে এসো, দেখো মান নির্ণয় করতে হবে, দেখে নাও। তাহলে 10 কিউব ইন্টু 10⁴ বাই 2⁵
ইন্টু 5 টু দি পাওয়ার 4। সূচকে আমরা বলবো পাওয়ারটা প্রথম যোগ হবে, 10 টু দি পাওয়ার 3 প্লাস 4, এখানে দেখো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4, এটা কত হবে? এটা আমরা বলবো 10 টু দি পাওয়ার 7, 4 আর 3 আর 4 যোগ করলে 7 হবে, তাহলে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4, তাহলে দেখো 10 মানে আমরা বলবো 2 ইন্টু 5 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4, এটা আমরা বলতে পারি। দেখো ভাঙলে কত হচ্ছে, পাওয়ারটা দিয়ে দিলাম, তাই 2 টু দি পাওয়ার 7 ইন্টু আমরা বলবো 5 টু দি পাওয়ার 7 বাই, দেখে না এটা কত হবে, দেখে নাও 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7, এটা বললে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4, এটা বলতে পারি। দেখে নাও এরপরে আমরা দেখে নাও এইখানে করছি, দেখে নাও এরপরে দেখো 2 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 5, তাহলে 7 মাইনাস 2, তাহলে আমরা বলবো 2 টু দি পাওয়ার সূচকের নিয়ম প্রয়োগ করলে 7 থেকে 5 বাদ যাবে, 7 থেকে 5 বাদ গেল, দেখো দেখে না 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5, এখানে দেখো 5 আছে, 7 আর 4, তাহলে আমরা বলবো 5 টু দি পাওয়ার 7 মাইনাস 4, তাই 2 টু দি পাওয়ার দেখো এটা 7 থেকে 5 বাদ, এটা দেখো 5 টু দি পাওয়ার 7 থেকে 4 বাদ, এটা আমরা কত করব, এটা 2 এর স্কোয়ার করব, এটা কত করব দেখে না বিয়োগ করলে 5 এর কিউব করব, এটা 2 দুগুণে 4, এটা 5 ইন্টু 5 ইন্টু 5 মানে 125, এটা গুণ করলে কত হবে 500, তাহলে অ্যান্সার হয়ে গেল। দেখে নাও সূচকে আমরা জানি পাওয়ারটা যোগ হয়, তাহলে পাওয়ার যোগ হলো 3 প্লাস 4 হলো, এখানে যেগুলো আর রইল 10টাকে ভাঙলাম 5 ইন্টু 2 বা 2 ইন্টু 5-এ ভাঙলুম, পাওয়ারটা 2 এর মাথায় এবং 5-এর মাথা দেওয়া হলো, এবারে নিচে থেকে ওপরে উঠলে পাওয়ারটা মাইনাস হয়, দেখো 7 মাইনাস 5 হয়েছে, তা 2 টু দি পাওয়ার 5 মাইনাস 7 মাইনাস 5 হয়েছে, ইন্টু 5 টু দি পাওয়ার 7 মাইনাস 4 হয়েছে, দেখে নাও। এবারে 7 থেকে 5 বাদ দিলে 2 হবে, 7 থেকে 4 বাদ দিলে 3 হবে, 2 এর কিউব 2 এর স্কোয়ার মানে 4, আর 5 এর কিউব মানে 125, তাহলে 500 হয়ে গেল। 2 এর অঙ্কটা চলে এসো, এই অথবা অঙ্কটা চলে এসো। ইন্টু 3 টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 6 ইন্টু দেখে নাও 2 এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 6 ইন্টু 6 এর কিউব, দেখে নাও ভালো করে কিভাবে হবে দেখে নাও। প্রথমে দেখে নাও এটা হলো 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9, এটা 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 ইন্টু 3 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9, এটা দেখো 3 টু দি পাওয়ার 6 ইন্টু পাওয়ারটা সমান 2 এবং 3কে দেওয়া হলো 2 কিউব ইন্টু দেখে নাও 3 কিউব করলাম, তাহলে 6টাকে ভাঙা হলো 3 আর 2 ভাঙা হলো, পাওয়ারটা 2 এবং 3-এ দেওয়া হলো। এবার দেখে নাও তাহলে 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9, এখানে দেখো 2, তাই 2 টু দি পাওয়ার কিউব লিখলাম, এটা দেখো 6 আর 3 যোগ করলে 9 হবে, তাহলে 3 টু দি পাওয়ার 9, 6 প্লাস 3 যোগ করলে 9 হবে। এবার দেখো 2 টু দি পাওয়ারটা নিচে থেকে উপরে উঠছে, 3 মাইনাস 3 ইন্টু দেখো পাওয়ারটা নিচে থেকে উঠছে 9 মাইনাস 9, তাহলে দেখে নাও 2 টু দি পাওয়ার তাহলে আমরা কি বলবো 0 বলবো, ইন্টু 3 টু দি পাওয়ার 0 বলবো, মনে রাখবে যে কোনো 2 টু দি পাওয়ার 0 কত 1 হবে, তাহলে 1 ইন্টু 1, তাহলে অ্যান্সার 1 হবে। খুব ভালো করে মনে রাখবে,
সূচকের নিয়মগুলো অবশ্যই আছে, একটু দেখে নেবে। তাহলে মনে রাখবে যে কোনো টু দি পাওয়ার 0 সেটা কত 1 দেবে, তাহলে 1 × 1 আমরা 1 বলবো। দেখে নাও। তারপরে দেখো, তারপরে তোমরা চলে এসো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে, ক্ষেত্রফল কত হবে। দু একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বলবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যের মানটা যেটা বলা আছে 4x + 1, দৈর্ঘ্যের মানটা বলা আছে 4x + 1 ইন্টু প্রস্থের মানটা এটা 3x বলা আছে। তাহলে একক হলো, যেহেতু ক্ষেত্রফল একক আমরা বলবো বর্গমিটার। এবারে গুণ করছি, এটার সাথে গুণ করছি, তাহলে গুণ করলে দেখো 3 × 4 = 12x², দেখো 1-এর সঙ্গে 3x গুণ করলে 3x, তাহলে বর্গমিটার। মনে রাখবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ মানটা বসিয়ে দিয়েছি, এটা গুণ করেছি। দেখো 4x × 3x, তাহলে 12x², 1 × 3x, তাহলে 3x হলো, তাহলে 12x² + 3x, 12x² + 3x বর্গমিটার। তারপর দেখো 3-এরটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে, দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ কত হবে দেখে নাও। এই সূত্রের সাহায্যেই হবে, কিন্তু আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ সমান এই সূত্রের সাথে দেখো ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেখে নাও। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো দেওয়া আছে 8x², দেখে নাও এটা দেওয়া আছে 8x² বাই দৈর্ঘ্য দেওয়া আছে 4x। তাহলে এটা দেখে নাও, এটা কাটাকুটি করি, তাহলে ক্ষেত্রফল হলো 8x² আর দৈর্ঘ্য 4x, এটা কাটাকুটি করলে 2 হবে। এবার দেখো সূচকের নিয়ম যদি প্রয়োগ করি, 2 এখানে 2 আছে, কিছু মানে 1 আছে, তাহলে x² মানে 2 - 1, এখানে 2 আছে, এখানে 1 আছে, পাওয়ারটা নিচে থেকে উপরে উঠছে, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে x² - 2 - 1, তাহলে আমরা বলবো x² - 1, x² - 1 মানে x, তাই 2x হবে। তাহলে একক কি হবে, এটা আমরা একক বলবো, কোনো একক নেই, তাহলে একক বলবো। তাহলে দেখো এটা 2 কাটাকুটি করলে 4 থেকে 2 থেকে 1 বাদ, 2 থেকে 1 বাদ মানে 1 হবে, তাই 2x হবে। তারপরে দেখে নাও, খুব ভালো দেখে নাও, দেখো বলা আছে এই সংখ্যার সঙ্গে কত যোগ করলে এটা পাওয়া যাবে, 4-এরটা দেখে নাও। দেখে নাও, ধরি p যোগ করা হলো, ধরি p যোগ করা হলো, তাহলে -8x² + 8x + 1 + p যোগ করলে সংখ্যাটা কত হবে বলা আছে। দেখে নাও এই সংখ্যার সঙ্গে কত যোগ করলে, p যোগ করেছি, তাহলে যোগ করলে এইটা হবে, তাহলে যোগ ফলটা এইটা হচ্ছে, দেখে নাও। তাহলে -14x² + 11x - 3। তাহলে এখান থেকে দেখো p সমান
এই পার্টগুলো সব ডান দিকে যাচ্ছে, সমানের ডান দিকে। -14x² প্লাস 11x -3, তাহলে +8x² -8x -1, এই পার্টগুলো সব ডান দিয়ে গেল। এখান থেকে দেখো p সমান, দেখো -14x², তাহলে আমরা -14x², তার পাশে দেখো 8x² রাখা হলো। এখানে দেখো 11x, দেখো তার পাশে -8x, -3 -1। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে p সমান কি বলবো, তাহলে বিয়োগ দেখাটা কত হবে, -6x², -6x², এটা দেখো কত হবে, +3x হবে, এটা কত হবে, -4 হবে। তাহলে রাশিটা কত হবে, তাহলে অ্যান্সার এইটা হবে। তাহলে দেখো এটা দেখো করলে -6x² হবে, তাহলে -14x² প্লাস 8x, -14x² প্লাস 8x², এটা করলে কত হবে, -6x² প্লাস 11x -8x করলে +3x হবে, এটা -3 -1 করলে -4 হবে, এটা অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখে নাও 5-এরটা, বলা আছে সরল করতে বলছে, এই রাশিমালাটা সরল করতে বলছে, দেখে নাও 5-এরটা। 2x minus 6x, এটা 5 minus 8x minus 3y। দেখে নাও, এটা গুণ করো, এটা 2x যেমন রইল, এটাকে গুণ করলে কত আসছে, দেখো 5 6 30, 30x, প্লাস মাইনাসে মাইনাস, দেখো 6 48, তাহলে 48x², এটা দেখো মাইনাস প্লাস 3 6 18x হয়। খুব ভালো করে দেখে নাও, দেখে নাও, তাহলে এটা করলে দেখে নাও, এটা 48 হবে। দেখে নাও, এটা তাহলে আগে লিখছি 48x², দেখো লিখলাম 48x²। এবার দেখে নাও এই 18xyটা, দেখো পরে লিখি, তারপর 18xy লিখছি, 18xy। এবার দেখে নাও 2x minus 30x, 2x minus 30x মানে 28x, এটি অ্যান্সার। দেখে নাও তাহলে কি হলো, এইটার সঙ্গে গুণ করা হলো, সবটাও এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, সবটাও গুণ করেছি। গুণ করে এখানে দেখো প্রথমে 18x² লিখছি, তারপর 18x² লিখছি, আর 2x minus 30x মানে -28x। একেরটা জ্যামিতি, বলা আছে চাঁদার সাহায্য ছাড়া স্কেল এবং পেন্সিলের সাহায্যে 75 কোণ আঁকতে বলছে। দেখে নাও 4-এর একেরটা। বলা আছে চাঁদার সাহায্য ছাড়া স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 75 কোণ আঁকতে বলছে। দেখে নাও ভালো করে, খুব ভালো করে বুঝে নাও। একটা যে কোনো সরলরেখা নিয়েছি, তারপরে দেখে নাও একটা চাপ নিলাম, আমরা এরকমভাবে কাটছি,
দেখো এটা 90 ডিগ্রি কোণ হলো। নব্বই ডিগ্রি কোণ আঁকা হলো। এরপরে আমরা এইটা হলো, দেখে নাও, এইটা হলো 60 ডিগ্রি, এইটা হলো 60, এটা হলো 90, তাহলে এর মাঝখানে 75 হবে। তাহলে এইখানটা আমি অর্ধেক করছি, যেখানে এখানে অর্ধেক করছি। অর্ধেকের বেশি দেখো মাপ নিয়েছি, মাপ নিয়ে এখানে একটা কাটা হলো, এইখানে বসিয়ে দেখো এইখানে কাটা হলো, এটা দেখো জুড়ে দিচ্ছি। দেখে নাও, তাহলে এইটা হলো 60, এটা 15, তাহলে টোটাল এই মানটা 75। তাহলে এইটা হলো 60, তাহলে এই পুরোটা আমরা কি বলবো, 75 ডিগ্রি। তাহলে যদি নাম দিয়ে দিই, দেখো যদি নাম দিই, এটা মনে করো এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে ডি বি সি, তাহলে আমরা বলবো ডি বি সি, এটা হলো 75 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, 75 ডিগ্রি। পরেরটা দেখো, চলে এসো, দেখো দুয়েরটা, চাঁদার সাহায্য ছাড়া স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং তাকে সমদ্বিখণ্ডিত করো। দেখে নাও 90 ডিগ্রি কোণ আঁকা, একটা যে কোনো, এখানে দেখো কাটা হলো, একই মাপ নিয়ে দেখে নাও, দেখে নাও 90 ডিগ্রি কোণ আঁকা আছে, দেখে নাও ভালো করে। দেখে নাও 90 ডিগ্রি কোণ, দেখে নাও 90 ডিগ্রি কোণ আঁকা হয়েছে। এটাকে অর্ধেক করছি, একে সমদ্বিখণ্ডিত করতে বলছে, তাহলে অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা এখানে কাটা হলো আর এখানে কাটা হলো। এখানে অর্ধেকের বেশি, এই অর্ধেকের বেশি মাপ নিয়েছি, এইটার চাপ, এইটার অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি দেখো একটা এখানে কেটেছি আর একটা এখানে কেটেছি। দেখে নাও, তাহলে একে সমদ্বিখণ্ডিত করতে বলছে। দেখে নাও, তাহলে নাম দিয়ে দেবো, এটা মনে করো এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে এই প্রত্যেকটা, এটাও তাহলে 45 ডিগ্রি হবে আর এটাও তাহলে 45 ডিগ্রি হবে। তাহলে আমরা কি বলবো, অতএব তাহলে এইটা ডি বিসি, ডি বিসি এটাও 45 ডিগ্রি, ডি বিসি 45 ডিগ্রি, আর এইটা এ বিডি, এ বিডি এটাও 45 ডিগ্রি। কিভাবে মাপবে দেখে নাও, দেখে নাও, এটা দেখে নাও, দেখো 45 ডিগ্রি, দেখতে পাচ্ছ, দেখো 45 ডিগ্রি। তাহলে এটা যদি 45 হয়, দেখো এই কোণটা অর্থাৎ ডিবিডি, ডিবিডি এটা 35 ডিগ্রি,
এটা 45 ডিগ্রি, তাহলে বাকিটা দেখো 45, এখানে দেখো 45 থেকে 90, তো এটাও 45, তাহলে 45 35 হয়ে গেল। তিন নম্বরটা চলে এসো, দেখো বলা আছে স্কেল কম্পাসের সাহায্যে 15 ডিগ্রি কোণ আঁকতে বলছে। তাহলে 60কে অর্ধেক করলে কত হলো? 30 হলো। আবার এইটাকে দেখো অর্ধেক করি, দেখে নাও, এটাকে অর্ধেক করি, অর্ধেকের বেশি মামুলি হবে, একটা এখানে কাটছি, এখানে একটা এখানে কাটছি, আর একটা এই একই চাপ নিয়ে আমরা এইখানে কাটছি, দেখে নাও, কাটা হলো। এবার দেখো জুড়ে দেবো, দেখে নাও, দেখে নাও 15 ডিগ্রি, ভালো করে দেখে নাও, দেখো 10 এই 15 ডিগ্রি, তাহলে এই কোণটা আমি 15 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 15 ডিগ্রি। তাহলে যদি নাম দিয়ে দিই, তাহলে এটা যদি নাম দিয়ে দিই এক্স ওয়াই জেড, এটা পি, এটা কিউ, তাহলে কিউ ওয়াই জেড, তাহলে আমরা বলবো কিউ ওয়াই জেড, এই কোণটা কত? 15 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে আমরা তিনটে জ্যামিতি শিখলাম, একটা হলো 75 ডিগ্রি কোণ আঁকা শিখলাম, তারপরে 90 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করলাম, তারপরে দেখো 15 ডিগ্রি। মনে রাখবে 15 ডিগ্রিতে 90 ডিগ্রি তুমি আঁকতেও পারো, না আঁকতে পারো। আমি 90 ডিগ্রি লাইনটা দেখো টানিনি, কারণ এটা প্রয়োজন নেই। 60 ডিগ্রি টেনেছি, টেনে 60কে আবার অর্ধেক করেছি, 30 হয়েছে, 30কে আবার অর্ধেক করেছি, 15 হয়েছে। তাহলে আজকে আমরা 1 নম্বর যে দুটি স্কুল আছে, সেটা আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এবং নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করবে। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে, তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবে। দেখবে প্লেলিস্টে প্রত্যেকটা ভিডিও আপলোড করব, তোমরা সবাই দেখবে, তোমার সকল বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।